ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখো, এর আগের দিন যেটা আমরা করেছিলাম, যে এপিসোডটার মাধ্যমে আমরা কি বলেছিলাম, আমরা কিন্তু অনেক রকম জিনিস আলোচনা করেছিলাম। সেই এপিসোডটাতে আমরা আমরা চার্জ, সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ নির্ণয় করেছিলাম এবং ভার্নার বা ওয়ার্নারের যে থিওরি সেটা আলোচনা করেছিলাম। সেই সংক্রান্ত একটা দুটো প্রশ্ন আমি করব, তারপর আমরা লিগ্যান্ডের শ্রেণীবিভাগ বা লিগ্যান্ডের ডেন্টিসিটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে একটা প্রশ্ন বলছে যে এই COCl3 ডট 6NH3, তো COCl3 ডট 4NH3, COCl3 ডট 4NH3 এইটা একটা যৌগ দিয়েছে। NiCl4 ডট 6H2 এটা একটা যৌগ দিয়েছে, এবং PtCl2 ডট 2NH3 দিয়েছে। এই তিনটে কম্পাউন্ড দিয়েছে, এই তিনটে দ্রুত যৌগ দিয়েছে। অ্যাডিশন কম্পাউন্ড, তো অ্যাডিশন কম্পাউন্ড দেখা যাচ্ছে দ্রুত যৌগ দিয়েছে। তো এইটা বলেছে যে যদি AgNO3 এক্সেস AgNO3 যদি এখানে প্রবেশ করানো হয়, এক্সেস AgNO3 যদি তিনটের মধ্যেই দেওয়া হয় এক্সেস AgNO3, তাহলে প্রথমটার ক্ষেত্রে আয়ন AgCl এর পদক্ষেপ পড়ছে 1 মোল, 1 মোল, এটা 1 মোল AgCl এর পদক্ষেপ পড়ছে। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি এক্সেস AgNO3 দাও তাহলে পদক্ষেপ পড়ছে 2 মোল AgCl, 2 মোল পড়ছে, 2 মোল AgCl পড়ছে। আর যদি তৃতীয়টার ক্ষেত্রে দাও এক্সেস AgNO3, তাহলে কত মোল পদক্ষেপ পড়ছে? পদক্ষেপ পড়ছে 0 মোল। AgCl এর কোনো পদক্ষেপ পড়ছে না, AgCl এর কোনো পদক্ষেপ পড়ছে না। এবার দেখো, বলেছে যে তাহলে এই যৌগের প্রকৃত স্ট্রাকচার, প্রকৃত গঠন কি হবে। একদম নিশ্চিত। দেখো, এখানে যদি AgCl এর এক মোল AgCl এর একটা পদক্ষেপ পড়ছে, একটা মোল পদক্ষেপ পড়েছে, সুতরাং এখান থেকে একদম নিশ্চিত যে একটা Cl পরমাণু বাইরে থাকবে। আমি আগের বারে করেছিলাম ভার্নার থিওরি অনুযায়ী। তাহলে এটা স্ট্রাকচার কি হবে? এটা স্ট্রাকচার যদি আমি করি, CONH3 Cl2 আর বাইরে একটা Cl। দেখো, তিনটে Cl এর দুটো Cl কে আমি ভেতরে রাখলাম আর একটা Cl কে বাইরে দিলাম। তাহলে দেখো, এবার তুমি আয়নিত করো। আয়ন যদি এখানে একে তুমি আয়নিত জলের মধ্যে, যদি জলের মধ্যে পড়ে আয়নিত কিভাবে হবে? জলের মধ্যে পড়ে আয়নিত হবে CONH3 Cl2, এটা প্লাস 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 Cl মাইনাস, একটা Cl মাইনাস আয়ন পাচ্ছ। একটা Cl মাইনাস আয়ন যদি তুমি AgNO3 যোগ করো তাহলে কত মোল পাবে? 1 মোল AgCl পাবে। এটার ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? এটার ক্ষেত্রে স্ট্রাকচার হবে, দেখো বলছে 2 মোল AgCl পেয়েছে, অর্থাৎ এখানে এক্সেস AgNO3 ব্যবহার করে 2 মোল AgCl পেয়েছে, মানে এখানে 2 পরমাণু ক্লোরিন বাইরে আছে, অর্থাৎ কোঅর্ডিনেশন যে স্ফিয়ার তার বাইরে আছে। বাদ বাকিটাকে তুমি ভেতরে রাখো, যেমন Ni, এখানে H2O6 করে দাও, আর এখানে করে দাও Cl2 করো, আর ভেতরে দুটোকে ভেতরে ঢোকালাম আর দুটোকে বাইরে নিয়ে এলাম। এই যৌগটার গঠন হবে সেরকম, NiH2O6 Cl2। এবার তুমি এটাকে যদি আয়নিত করো তাহলে কি পাবে? এটাকে যদি তুমি জলের মধ্যে ফেলো তাহলে কি পাবে? জলের মধ্যে তুমি ফেললে এটা পাবে NiH2O6 Cl2, এটা হচ্ছে 2 প্লাস 2 Cl মাইনাস। দেখো, দুটো আয়ন আছে Cl মাইনাসে, তাহলে এখানে যদি এক্সেস AgNO3 তুমি যোগ করো তাহলে 2 মোল AgCl তুমি পাবে। একদম ক্লিয়ার। এটার ক্ষেত্রে 1 মোলও পায়নি, 0 মোল AgCl পেয়েছে। সুতরাং এটার ক্ষেত্রে কোনোটাই বাইরে থাকবে না, এটার ক্ষেত্রে কোনো মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন যে স্ফিয়ার, সেই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যেই সবগুলো পরমাণু অবস্থান করবে এবং কোনো আয়নাইজ হবে না, অর্থাৎ Cl মাইনাস আয়ন উৎপন্ন হবে না। Cl মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে না বলে এটা কিন্তু 0 মোল আমরা পেয়েছি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে, এটা স্ট্রাকচার কি হবে? PtNH3 Cl2 এইভাবে অবস্থান করবে, প্রথম একটা জটিল যৌগ হিসেবে, এবং এর প্রথম কোঅর্ডিনেশন এন্টিটি হিসেবে অবস্থান করবে, এবং এর প্রকৃত সংকেত হবে এইটাই। কারণ এখানে যদি Cl যদি বাইরে না থাকে তাহলে Cl পরমাণু, Cl যে আয়নটা, সে আয়নটা আয়নিত হতে পারবে না, মানে Cl মাইনাস আয়ন হিসেবে থাকতে পারবে না। আয়ন হিসেবে যদি না থাকে তাহলে AgNO3 তুমি যদি যোগ করো, তাহলে আর AgNO3 যোগ করলে কি হবে? আর Cl এর AgCl এর পদক্ষেপ কিন্তু এখানে পাওয়া যাবে না। এরকম ছোট ছোট প্রশ্ন তুমি একটু করার চেষ্টা করবে, তাহলেই হবে। যেমন ধরো এইখানে বলেছে, এমন একটা প্রশ্ন করি। আরেকটা প্রশ্ন ধরো, এখানে বলেছে এখানে তিনটে যৌগ দিয়েছে। ধরো এটা দিয়েছে যে CONH3, একটা প্রশ্ন করছে CONH3 হোল 5 Cl2 এইটা বলেছে।
আর বলেছে CO NH3 হোল 6 CO NH3 হোল 6 CO NH3 হোল 6 Cl3 এটা বলেছে। আর বলেছে CO NH3 হোল 4 NH3 4 Cl2 এটা কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটার সঙ্গে সঙ্গে দিয়েছে Cl বাইরে। এবার বলেছে যে কারা এদের তড়িৎ পরিবাহিতার ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ তড়িৎ পরিবাহিতাটা কার কত বেশি কার কত কম তোমাকে বলতে হবে। তো এটাকে তুমি আয়নিত করো, এটাকে যদি জলের মধ্যে আয়ন উৎপন্ন করো, তোমরা তো ইলেকট্রোকেমিস্ট্রি পড়ে এসছো, ইলেকট্রোকেমিস্ট্রিতে তোমরা জানো এক্ষেত্রে কে তড়িৎ পরিবহন করে, আয়ন তড়িৎ পরিবহন করে। তাহলে এক্ষেত্রে যদি আয়ন তড়িৎ পরিবহন করে তাহলে কি কে আয়ন উৎপন্ন হচ্ছে CO NH3 হোল 5 Cl এটা 2+ আর 2Cl মাইনাস, এখানে মোট আয়ন কত, এটা হচ্ছে একটা আয়ন আর এটা হচ্ছে একটা আয়ন, মোট আয়ন কত, 3টে, মোট আয়ন হচ্ছে 3টে। তাহলে এবার এটাকে আয়নিত করো, বলছে তড়িৎ পরিবাহিতার ঊর্ধ্বক্রমে সাজাও এই 3টে পদার্থকে। তাহলে আমার কতগুলো আয়ন হচ্ছে সেটাই দেখবো। এখানে যদি H2 ভেঙে দাও তাহলে কি হচ্ছে দেখো, CO NH3 হোল 6 এটা 3+ হবে কোঅর্ডিনেশন ইন্ডিকেটর, আর এদিকে 3Cl মাইনাস। মোট আয়ন কটা, এটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে 3টে, মোট আয়ন কত, 4টে। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো, এটা তুমি জলের মধ্যে যোগ করো তাহলে কি পাচ্ছ দেখো, CO NH3 হোল 4 Cl2 প্লাস আর Cl মাইনাস। কটা আয়ন, এটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে একটা, দুটো আয়ন, দুটো, 4টে, এটার ক্ষেত্রে দুটো, এটার ক্ষেত্রে দুটো হবে, দুটো আয়ন। তাই এটার ক্ষেত্রে 3টে, এটার ক্ষেত্রে 4টে, দুটো। তাহলে যত কম আয়ন তত কম তড়িৎ পরিবহন, যত বেশি আয়ন তত বেশি তড়িৎ পরিবহন। তাহলে যদি মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলে তড়িৎ পরিবাহিতার ঊর্ধ্বক্রমে, তাহলে প্রথমে কি আছে, প্রথমে যেটা দুটো আয়ন, এটা হচ্ছে সবার কম, এটাতে 3টে আয়ন, এটা তারপরে 2 নম্বর, আর এইটাতে 4টে আয়ন, এটা 3 নম্বর। অর্থাৎ ক্রম আসবে কি 1 2, আমি যদি 3, এটার নাম যদি 1 দিই 1, এটার নাম যদি 2 দিই 2, আর এটা হচ্ছে 3, অর্থাৎ 3-এ 4টে আয়ন আসছে। অর্থাৎ এটা যদি, এটা দেখো, এটা যদি এটাতে কি আসছে, এটাতে 3 নম্বর আসছে, মানে এটাতে এই 3 নম্বর, এই যৌগটা যদি আমি 3 নম্বর যদি আমি সিরিজ করি, 3 নম্বর নামটা দিই, তাহলে 3 নম্বরের মধ্যে কটা আয়ন আসছে, 4টে আয়ন আসছে। 4টে আয়ন আসলে এই 3 নম্বরটাই সব থেকে বেশি হবে, কারণ অন্যের ক্ষেত্রে আয়ন হচ্ছে 3টে আর এটার ক্ষেত্রে 2টো। এরকম ভাবেই তোমাদের কিন্তু জানতে হবে। তো এবার দেখো আমরা লিগ্যান্ড, এতক্ষণ তো লিগ্যান্ড নিয়ে পড়ছিলাম, তো লিগ্যান্ডের আমরা শ্রেণীবিভাগ করব, লিগ্যান্ডের ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড। তো আমরা লিগ্যান্ড তো কাকে বলে আমরা জানি যে লিগ্যান্ড হচ্ছে সেই অণু বা আয়ন যারা ওই কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে একটা অসমযোজী বন্ধন গঠন করে, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করে এবং তাদের যে ইলেকট্রন জোড়, এই যে ইলেকট্রন জোড় কিন্তু দান করে, ইলেকট্রন জোড় দানের মাধ্যমে অসমযোজী বন্ধন গঠন করে, তারা হচ্ছে লিগ্যান্ড। অর্থাৎ আমি বলেছি যারা লুইস বেস তারাই হচ্ছে লিগ্যান্ড। সেই লিগ্যান্ডের আমরা শ্রেণীবিভাগ করব। যে লিগ্যান্ডের আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড। দেখো লিগ্যান্ডের শ্রেণীবিভাগ মূলত দু রকম ভাবে করা হয়, ডেন্টিসিটির ভিত্তিতে। প্রথমটা আমরা করব ডেন্টিসিটি, প্রথমটা লিগ্যান্ডের শ্রেণীবিভাগের যে আমি 1 নম্বরটা করব সেটা হচ্ছে ডেন্টিসিটির ভিত্তিতে। ডেন্টিসিটি এটা একটা ইংলিশ শব্দ, ডেন্টিসিটির ভিত্তিতে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। ডেন্টিসিটি, দেখো ডেন্টিসিটি কথাটা তো কোথা থেকে আসছে, কোথায় তুমি এরকম কথাটা শুনেছো, ডেন্টিস্ট মানে দাঁত, মানে যারা দাঁতের ডাক্তার তাদের বলে ডেন্টিস্ট, এবং ডেন্টাল ক্লিনিক মানে দাঁতের ক্লিনিক। তো ডেন্টিসিটির ভিত্তিতে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ, এক কথায় কি হবে, ডেন্টিসিটি কাকে বলে, লিগ্যান্ডের ডেন্টিসিটি বলতে বোঝায়, আমি একদম সহজ ভাষায় বোঝাচ্ছি। দেখো ধরো এখানে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার গঠন কিরকম, এই হচ্ছে অ্যামোনিয়ার গঠন NH3, আর NH3 এই হচ্ছে অ্যামোনিয়ার গঠন, এবং এই অ্যামোনিয়া তো একটা লিগ্যান্ড হিসেবে কাজ করবে, কারণ কি অ্যামোনিয়ার মধ্যে একটা লোন পেয়ার রয়েছে। তো অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে কাজ করবে, এবং লিগ্যান্ড হিসেবে যখন কাজ করবে তখন এই লিগ্যান্ড এইটা হচ্ছে একটা দাতা অণু, মানে লিগ্যান্ড মানে কি, সে তার ইলেকট্রন পেয়ারটাকে দান করবে, সেই জন্য লিগ্যান্ড হচ্ছে একটা দাতা অণু।
এবং এই যে দাতা অণুর মধ্যে কটা পরমাণু মানে মানে ক ধরনের পরমাণু ইলেকট্রন জোড় দান করতে পারবে? এখানে কি এইচ ইলেকট্রন জোড় দান করতে পারবে? পারবে না। এই এইচটা পারবে? পারবে না, কারণ এর তো ইলেকট্রন জোড় নেই। এই এইচটা দান করতে পারবে? পারবে না। তাহলে কটা পরমাণু এখানে ইলেকট্রন জোড় দান করতে পারবে? একটাই পরমাণু এখানে ইলেকট্রন জোড় দান করতে পারবে, তার নাম কি? তার নাম হচ্ছে নাইট্রোজেন। এবং ডেন্সিটি হচ্ছে সেটাই যে ক্ষেত্রে কোনো লিগ্যান্ডের মধ্যে থাকা যে কটা পরমাণু কোনো ধাতুর সঙ্গে অসমযোজী বন্ধন তৈরি করে কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে, সেই পরমাণুর সংখ্যাটাকে আমরা বলবো সেই লিগ্যান্ডের ডেন্সিটি। তাহলে এই লিগ্যান্ড এখানে এখানে নাইট্রোজেনিক ওয়ার মতো দান করতে পারবে তার ইলেকট্রন জোড়কে। অর্থাৎ এখানে এখানে কি, এখানে দেখো নাইট্রোজেন, এখানে অ্যামোনিয়ার মধ্যে অনেকগুলো পরমাণু আছে, কিন্তু কটা পরমাণু দিয়ে এ কেন্দ্র ধাতব পরমাণুর সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করতে সক্ষম হলো? একটা পরমাণু দিয়ে। এবং সেটা কি? সেটা নাইট্রোজেন। এবং সেটাকেই আমরা বলবো লিগ্যান্ডের ডেন্সিটি। এবং এখানে তোমাদের যদি পরিষ্কার সংজ্ঞা যদি তোমাদের বইয়ের ভাষায় খোঁজো তাহলে কি বলছে? একটি লিগ্যান্ডের যতগুলি দাতা পরমাণু, এটা যদি একটা দাতা পরমাণু, যতগুলি দাতা পরমাণু কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে অসমযোজী বন্ধন গঠনে সক্ষম, সেই সংখ্যাকে উক্ত লিগ্যান্ডের ডেন্সিটি বলে। অর্থাৎ এইটা হচ্ছে এর ডেন্সিটি, এই ঘটনাটাকে এই সেই সংখ্যাকে, এটার ক্ষেত্রে ডেন্সিটি কত? এটা ডেন্সিটি হচ্ছে 1। আর ডেন্সিটি যখন 1, কারণ এটা এই অ্যামোনিয়ার মধ্যে একটাই পরমাণু আছে নাইট্রোজেন, অ্যামোনিয়া অণুর মধ্যে, সেই কিন্তু কেবলমাত্র অসমযোজী বন্ধন গঠন করতে সক্ষম। এটাকে বলে লিগ্যান্ডের ডেন্সিটি। এবং সেই লিগ্যান্ড এটার ক্ষেত্রে কত? এটার ক্ষেত্রে ডেন্সিটি কত? এটা ডেন্সিটি হচ্ছে 1, কারণ এটা একটাই নাইট্রোজেন পরমাণু কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে অসমযোজী বন্ধন গঠনে সক্ষম। সুতরাং এর ডেন্সিটি হচ্ছে 1। এবং ডেন্সিটি যখন 1, তখন তাকে আমরা বলবো মোনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে এইটা কি? এইটা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। একটা পাতি বাংলা কথায় যদি বলা ডেন্সিটি, কোনো একটা পরমাণুর মধ্যে, কোনো একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু কোন ওই যে মেটাল আয়নকে কামড়াতে পারবে, ডেন্সিটি। যতগুলো কোন একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু কোনো একটা ওই আয়ন মানে কেন্দ্রীয় ধাতব যে পরমাণুকে কামড়াতে পারবে, যে কটা দাঁত দিয়ে কামড়াবে সে কটা হচ্ছে, সেটাই হচ্ছে তার ডেন্সিটি। এটা আমি তোমাকে মানে অন্য বাংলায়, সোজা বাংলায় বললাম। এক্ষেত্রে কটা দাঁত দিয়ে কামড়াতে পারছে? একটা দাঁত দিয়ে। সুতরাং এটা কি? এটা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। এরকম মোনোডেন্টেড লিগ্যান্ড কি হবে আরো? যেমন ধরো জল, H2O। তো H2O এর ক্ষেত্রে H2O লোন পেয়ার দুটো আছে মানছি, কিন্তু পরমাণু কটা? কটা পরমাণু অসমযোজী বন্ধন গঠনে সক্ষম? একটাই পরমাণু। সেই পরমাণুটা কে? O। অর্থাৎ অক্সিজেন একটা দাঁত দিয়ে কিন্তু ওই আমাদের কেন্দ্রীয় ধাতব পরমাণুকে আঘাত করতে পারবে, তার ডেন্সিটিটাকে দেখাতে পারবে। সুতরাং এক্ষেত্রে দুজোড়া ইলেকট্রন দান করতে পারে, কিন্তু পরমাণুটা কটা? পরমাণুর সংখ্যাটা, যে একটা অণুর মধ্যে যতগুলো ডোনার সাইট থাকবে, সেই যতগুলো ডোনার সাইটটাই হচ্ছে সেই লিগ্যান্ডের ডেন্সিটি বলে বিবেচিত হবে। ডোনার সাইট, লিগ্যান্ড, এখানে লিগ্যান্ডের ডেন্সিটির ভিত্তিতে মানে কি? এখানে তুমি একটা কথা বলতে পারো, ডোনার সাইট। ডোনার মানে কতগুলো ডোনার সাইট থাকবে, মুখস্থ করবে না, জাস্ট কনসেপ্টটা। ডোনার সাইট ডেন্সিটি, যতগুলো ডোনার সাইট সেটাই তার ডেন্সিটি। যেমন অ্যামোনিয়ার কি? অ্যামোনিয়ার একটাই ডোনার সাইট নাইট্রোজেনের মাধ্যমে, তাহলে এটা কি লিগ্যান্ড? মোনোডেন্টেড লিগ্যান্ড। H2O একটাই ডোনার সাইট, তাহলে এটা কি ডেন্টেড লিগ্যান্ড? এটাও মোনোডেন্টেড লিগ্যান্ড হবে। সুতরাং যখন ডোনার সাইট হচ্ছে কোনো একটা অণুর মধ্যে ডোনার সাইট হচ্ছে 1, তখন তাকে আমরা বলবো মোনোডেন্টেড লিগ্যান্ড। মোনোডেন্টেড লিগ্যান্ডের মধ্যে এটা প্রসম লিগ্যান্ড, NH2 এটা প্রসম লিগ্যান্ড। যদি আমরা এই NH2 এটা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড, এটা হচ্ছে প্রসম লিগ্যান্ড, এদের ডেন্সিটি হচ্ছে 1। তেমনি বাইডেন্টেড লিগ্যান্ডের মধ্যে কি হবে? তেমনি দেখো আরো কিছু পরমাণু, বাইডেন্টেড পরে বলবো, আরো কিছু ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, যেমন Cl-, Br-, F-, এরাও কিন্তু মোনোডেন্টেড লিগ্যান্ড। অর্থাৎ এরা
এদেরও কিন্তু ডোনার সাইট হচ্ছে একটা, এবং সেটাই স্বাভাবিক, এদের ডোনার সাইট একটা, কারণ এটা একটাই আয়ন হিসেবে কাজ করছে, সুতরাং এরাও কিন্তু মোনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করবে। আর যদি আমি ক্যাটায়নিক লিগ্যান্ড যদি করি, ক্যাটায়নিক লিগ্যান্ড এটা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, অ্যানায়নিক মোনোডেন্টাল লিগ্যান্ডের মধ্যে সেই লিগ্যান্ডের ভাগটাও আবার দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, আর এটা হচ্ছে প্রোসোম লিগ্যান্ড। প্রোসোম লিগ্যান্ডের যদি উদাহরণ বলি, প্রোসোম লিগ্যান্ডের উদাহরণ তোমরা আগেও করেছো, প্রোসোম লিগ্যান্ডের উদাহরণ হচ্ছে জল, অ্যামোনিয়া। আর অ্যানায়নিক লিগ্যান্ড হচ্ছে Cl মাইনাস, Br মাইনাস, F মাইনাস। এদের ডোনার সাইট তোমার মাথায় যখনই ডেন্টিসিটি বলবে ডোনার সাইট কত, একটা অণুর মধ্যে ডোনার সাইট কত, ডোনার সাইট যদি এক হয় তাহলে মোনোডেন্টাল লিগ্যান্ড। ক্লিয়ার? এবার দেখো একটা ক্যাটায়নিক লিগ্যান্ড, যেটা তোমরা আগে করেছো NO+, এটা হচ্ছে একটা ক্যাটায়নিক লিগ্যান্ড, এটা ব্যবহার খুব কম, ক্যাটায়নিক লিগ্যান্ড, যাই হোক তোমরা একটা লিখে রাখবে, এটা ক্যাটায়নিক লিগ্যান্ড, এটা মোনোডেন্টাল লিগ্যান্ড, এটা আমার মোনোডেন্টাল লিগ্যান্ড। ঠিক আছে, এবার দেখো, এবার যদি ডোনার সাইড, একটা অণুর মধ্যে দুটো ডোনার সাইড থাকে, অর্থাৎ দুটো পরমাণু দিয়ে, একটা অণুর মধ্যে দুটো পরমাণু দিয়ে যদি ওই কেন্দ্রীয় ধাতব পরমাণুকে যদি কামড়াতে পারে, অর্থাৎ ডোনার সাইড যদি দুটো থাকে, অর্থাৎ দুটো যদি অসমযোজী বন্ধন তৈরি করতে পারে, একটাই অণু কিন্তু দুটো ডোনার সাইড, তাহলে আমরা তাকে কি বলবো? এটা যদি মোনোডেন্টাল লিগ্যান্ড হয়, ওটা তাহলে বাইডেন্টাল লিগ্যান্ড, অর্থাৎ দুটো ডোনার সাইড, দুটো দিয়ে দুটো দাতা পরমাণু কাজ করবে। সেরকম বাইডেন্টাল লিগ্যান্ডের উদাহরণ কি হবে? দেখো এখানে আমরা করব বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড বাইডেন্টেড লিগ্যান্ড। তো বাইডেন্টেড লিগ্যান্ড হিসাবে কি করব? দেখো আমি এর আগে একটা লিখেছিলাম ইথিলিন ডাইঅ্যামিন CH2NH2, আর একটা কি দেখো, ইথিলিন ডাইঅ্যামিনের সংকেত হচ্ছে CH2NH2, দুটো CH2NH2 থাকলে এটাকে বলে, দুটো CH2 একে বলে ইথিলিন ডাইঅ্যামিন। তো ইথিলিন ডাইঅ্যামিন একটাই অণু, কিন্তু এর ডোনার সাইট কত? দেখো এইখানে এই অ্যামোনিয়ার, এই নাইট্রোজেনের উপর এ কিন্তু দান করতে পারবে, আবার এই নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটাও দান করতে পারবে। তাহলে এইটা বাইডেন্টেড লিগ্যান্ড, এটা টু ডোনার সাইট আছে কিনা, যদি দুটো ডোনার সাইট থাকে তাহলে তাকে আমরা বলবো বাইডেন্টেড লিগ্যান্ড। ইট ইজ এ বাইডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ ইথিলিন ডাইঅ্যামিন, এর নাম কি বললাম? ইথিলিন ডাইঅ্যামিন হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। ইথিলিন ডাইঅ্যামিন এরা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, এরা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। ক্লিয়ার? এবার দেখো বাইডেন্টেড লিগ্যান্ডের মধ্যে আরেকটা বলি, যেমন ধরো এইটা কি COOH, এটা কি বলবো? এটাকে আমরা বলবো অক্সালিক অ্যাসিড। যদি দুটো COOH থাকে তাহলে আমরা বলবো অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিড থেকে যদি একটা H যদি বেরিয়ে যায়, অক্সালিক অ্যাসিড থেকে যদি এইখান থেকে একটা H, এখান থেকে একটা যদি বেরিয়ে যায়, মানে 2H যদি বেরিয়ে যায়, 2H+ যদি বেরিয়ে যায়, তাহলে কি হচ্ছে দেখো C++, এটাকে বলবো অক্সালেটো আয়ন। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালেট আয়ন। আর আমাদের লিগ্যান্ডের পরিভাষায় আমরা পরের দিন নাম করব তাকে, তখন এখানে অক্সালেটটাকে তখন বলবো অক্সালেটো। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড থেকে যে আয়নটা উৎপন্ন হচ্ছে তাকে বলবো আমরা, যদি অক্সালেট আয়ন, এবং যদি লিগ্যান্ড রূপে আচরণ করে তারা বলবো অক্সালেটো আয়ন, এর নাম হবে অক্সালেটো। আমরা পরের দিন নামকরণ করবো, সেখানে ক্লিয়ার হবে। তাহলে এটা অক্সালেটো আয়ন, এটা কিন্তু বাইডেন্টাল লিগ্যান্ড, কারণ দেখবে টু ডোনার সাইড, এখান থেকেও এদিকেও লোন পেয়ার আছে, এখান থেকেও দান করতে পারবে, এদিকেও লোন পেয়ার আছে, এখান থেকেও দান করতে পারবে, অর্থাৎ টু ডোনার সাইড যদি থাকে তাহলে বাইডেন্টাল লিগ্যান্ড বলবো। এটা আমি বললাম ইথিলিন ডাইঅ্যামিন, এটা হচ্ছে অক্সালেট আয়ন বলতে পারো। আর লিগ্যান্ড হিসেবে যদি ব্যবহার করো তাহলে বলবে অক্সালেটো লিগ্যান্ড, টিটা ওতে পরিণত হবে, অক্সালেটো লিগ্যান্ড হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, কারণ টু ডোনার সাইড। আরেকটা বলি, একটা হচ্ছে দেখো গ্লাইসিনের সংকেত, গ্লাইসিন বলে আমাদের একটা অ্যামিনো অ্যাসিড আছে, গ্লাইসিনের সংকেত হচ্ছে এইটা, যে CHNH2COOH, এটা হচ্ছে গ্লাইসিনের সংকেত, NH2, এটা হচ্ছে গ্লাইসিনের সংকেত। গ্লাইসিনের সংকেত হচ্ছে এইটা, যে CH2, কারণ এখানে CH2NH2CO, এটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে, এটার নাম হচ্ছে গ্লাইসিন।
এটার নাম হচ্ছে গ্লাইসিন, আমাদের একটা অতি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন। তোমরা পড়বে এটা যখন আমরা বায়োমলিকুলস পড়বো তখন এটা পড়বে, এটা গ্লাইসিন। তো গ্লাইসিন থেকে দেখো, গ্লাইসিন থেকে যদি একটা H মাইনাস বেরিয়ে যায়, এই এই একটা H প্লাস, মানে H প্লাস মানে এই দেখো এইখানে একটা, এখানে যদি একটা H প্লাস হিসাবে যদি বেরিয়ে যায়, COOH থেকে তো H প্লাস হিসাবে বেরোতে পারে, কারণ এখানে H প্লাস যদি বেরিয়ে যায় মানে মাইনাস H প্লাস যদি হয়, তাহলে কি হচ্ছে দেখো NH2 CH2 COO মাইনাস, এটা দাঁড়াচ্ছে একটা H বেরিয়ে যাওয়ার পরে। এবং এটা দেখো 2 ডোনার সাইট, কারণ কি দেখো এইখানে এই NH2 দিয়ে ডোনেট করতে পারবে, আর এখানে COO মাইনাস, এখানে O আছে, এখান দিয়েও ডোনেট করতে পারবে। এদেরকে আমরা বলবো বাইডেন্টেড লিগ্যান্ড। সুতরাং এইটা হচ্ছে গ্লাইসিন, কিন্তু যখন এই লিগ্যান্ড হিসেবে আচরণ করবে তখন এবং আয়নটা উৎপন্ন করবে তখন এর নাম হয়ে যাবে গ্লাইসিনেটো, এটা পরে নামকরণ হয়ে যাবে, এটা গ্লাইসিন। তাহলে এখানে আমি কি বলবো গ্লাইসিনেটো লিগ্যান্ড, গ্লাইসিনেটো লিগ্যান্ড। গ্লাইসিনেটো লিগ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ বাইডেন্টেড লিগ্যান্ড। বুঝতে পারলে? যদি একটা ডোনার সাইট থাকে তাহলে মনোডেন্টেড লিগ্যান্ড, যদি দুটো ডোনার সাইট থাকে তাহলে কিন্তু বাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে? বাইডেন্টেড লিগ্যান্ডের মধ্যে কি করবে? ইথিলিন ডাইঅ্যামিন, যাকে সংক্ষেপে প্রকাশ করা হয় EN দ্বারা। ইথিলিন ডাইঅ্যামিনের সংক্ষিপ্ত নাম হচ্ছে EN, আগেও বলেছি। অক্সালেট আয়নকে প্রকাশ করা হয় OX দ্বারা, অক্সালেটকে প্রকাশ করা হয় OX দ্বারা, সংক্ষেপে প্রকাশ করা হয়। আর গ্লাইসিনেটোকে আয়নকে প্রকাশ করা হয় GLY দ্বারা, গ্লাইসিনেটো GLY লিখলেই বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবে যে গ্লাইসিনেটো হচ্ছে GLY মানে গ্লাইসিনেটো আয়নের কথাই বলা হয়েছে, সবাই পারবে। এবার দেখো আমরা যেটা করেছি লিগ্যান্ডের এই ডোনার সাইটের ভিত্তিতে বাইডেন্টেড লিগ্যান্ড করেছি। এবার একটা ট্রাইডেন্টেড লিগ্যান্ড দেখাই। ট্রাইডেন্টেড লিগ্যান্ড এই বাইডেন্টেড মূলতই পড়ে, বাইডেন্টেড লিগ্যান্ড, ট্রাইডেন্টেড লিগ্যান্ডের কোনো ব্যবহার আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে তেমন পড়ে না, তবু আমি একটা ট্রাইডেন্টেড লিগ্যান্ড দেখাই। যে ট্রাইডেন্টেড লিগ্যান্ড মানে কি? ট্রাইডেন্টেড লিগ্যান্ড এই বাইডেন্টেড লিগ্যান্ডের কি হবে? টু ডোনার সাইট, এটা লিখে রাখবে। আর মনোডেন্টেড, প্রথমে করলাম মনোডেন্টেড লিগ্যান্ডের কি বললাম? মনোডেন্টেড লিগ্যান্ডের কটা ডোনার সাইট? 1 ডোনার সাইট। মনোডেন্টেড লিগ্যান্ডের হচ্ছে 1 ডোনার সাইট, একটাই ডোনার সাইট হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ডে। বাইডেন্টেড লিগ্যান্ডে কটা ডোনার সাইট? 2 ডোনার সাইট, দুটো ডোনার সাইট আমি দেখিয়ে দিলাম। ট্রাইডেন্টেড লিগ্যান্ডে তাহলে কটা ডোনার সাইট হবে? 3টে। এবং এর যে ট্রাইডেন্টেড লিগ্যান্ডে একটা করবে এর একটা নাম মনে রাখবো, ট্রাইডেন্টেড লিগ্যান্ডের ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। ডাইএনের নাম হচ্ছে ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, এর নাম হচ্ছে ডাইএন, এর সংক্ষিপ্ত নাম, এবং এর পুরো নাম হচ্ছে ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। এবং এটা ট্রাইডেন্টেড কেন? 3টে ডোনার সাইট কি হবে? ট্রাইঅ্যামিন বলেছে, ট্রাইঅ্যামিনকে তুমি এরকম ভাবে লিখে দাও, NH2, এখানে NH আর একটা NH2, এরকম ভাবে লিখে দিলে ট্রাইঅ্যামিন। মানে এখানে NH একটা H কম লিখেছি, আর দিকে দুটো, এটা ট্রাইঅ্যামিন বলেছে। ডাইইথাইলিন মানে কি? ডাইইথাইলিন মানে CH2 এটার হোল 2, আর এদিকে দেখো CH2 এটার হোল 2, এই ডাইইথিলিন, এটাকে সংকেত হচ্ছে ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। তো ডাইইথিলিন ট্রাইঅ্যামিনের 3টে ডোনার সাইট আছে। 3টে ডোনার সাইট কি? দেখো, এই নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, A দান করতে পারবে। এই নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, A দান করতে পারবে। এই নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, এও দান করতে পারবে। তাহলে 3টে ডোনার সাইট যদি হয় তাহলে তাকে আমরা বলবো ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ক্লিয়ার? তাহলে 3টে ডোনার সাইট যদি হয় তাহলে আমরা বলবো তাকে ট্রাইডেন্টেড লিগ্যান্ড। আর যদি দুটো ডোনার সাইট হয় তাহলে হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, যদি একটা ডোনার সাইট হয় তাহলে তাকে বলবো আমরা মনোডেন্টেড লিগ্যান্ড। এটা হচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড লিগ্যান্ডের মধ্যে একটাই করে রাখবে উদাহরণ, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। এবার 4টে ডোনার সাইটও আছে। 4টে ডোনার সাইটকে আমরা বলবো টেট্রাডেন্টেড বা কোয়াড্রিডেন্টেড। টেট্রাডেন্টেড লিগ্যান্ড বলতে পারি, 4টে হলে টেট্রাডেন্টেড লিগ্যান্ড। উদাহরণ দেখতে পারো, বইতে আছে উদাহরণ বইতে আছে, কিন্তু পরীক্ষা তেমনভাবে থাকে না। মূলত বাইডেন্টেড লিগ্যান্ড পর্যন্তই থাকে, মনোডেন্টেড, বাইডেন্টেড। 5টা ডোনার সাইটেরও লিগ্যান্ড পাওয়া যায়। 5টা ডোনার সাইট হলো তার নামে পেন্টাডেন্টেড লিগ্যান্ড। 5টা ডোনার সাইট বইতে উদাহরণ আছে, পারলে দেখো, না করলেও কোনো ক্ষতি নেই। কিন্তু 6টা ডোনার সাইট, তাহলে আমরা 3টে ডোনার সাইট হলে ট্রাইডেন্টেড লিগ্যান্ড, 3 ডোনার সাইট,
থ্রি ডোনার সাইড হলে ট্রাইডেন্টেড লিগ্যান্ড আমি বলেছি, থ্রি ডোনার সাইডের ট্রাইডেন্টেড লিগ্যান্ড ভালো করে পড়বে। উদাহরণগুলো ট্রাইডেন্টেড লিগ্যান্ড যে তিনটে ডোনার সাইড, থ্রি ডোনার সাইড, থ্রি ডোনার সাইড, এটা হচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড, থ্রি ডোনার সাইড ট্রাইডেন্টেড লিগ্যান্ড। তো চারটে যদি হয় তাহলে টেট্রাডেন্টেড লিগ্যান্ড। চারটে ডোনার সাইড যদি ফোর ডোনার সাইড হয়, ফোর ডোনার সাইড হয় তাহলে কি হবে? টেট্রাডেন্টেড লিগ্যান্ড, টেট্রাডেন্টেড লিগ্যান্ড। যদি পাঁচটা ডোনার সাইড হয় তাহলে কি হবে? পেন্টাডেন্টেড, 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 পেন্টাডেন্টেড লিগ্যান্ড। যদি পাঁচটা ডোনার, যদি ফাইভ ডোনার সাইড হয়, ফাইভ ডোনার সাইড হলে পেন্টাডেন্টেড লিগ্যান্ড, পেন্টাডেন্টেড লিগ্যান্ড, পেন্টাডেন্টেড লিগ্যান্ড পাবো। এই ফোর মানে টেট্রাডেন্টেড লিগ্যান্ড আর পেন্টাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ তোমাদের বইতে আছে, পারলে করো, না করলেও কোনো ক্ষতি নেই, কারণ এখান থেকে কোনো কিছু আসে না। আর একটু যদি করে রাখতে পারো, একটা দুটো উদাহরণ করে রাখো, তোমাদের বইতে আছে। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, হেক্সাডেন্টেড লিগ্যান্ড, কারণ এটাও পরীক্ষায় মাঝে মধ্যে এসছে। হেক্সাডেন্টেড লিগ্যান্ডের কটা ডোনার সাইড থাকবে? 6 ডোনার সাইড থাকবে, 6 ডোনার সাইড। এবং এর নাম হবে, এর একটা উদাহরণ হবে ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেটের সংকেত কি হবে? তুমি ইথিলিন ডাইঅ্যামিনটাকে প্রথমে লিখবে CH2NH2, CH2NH2, এটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। এবার টেট্রাঅ্যাসিটেটও বলেছে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেটও। দেখো এখানে কি করবে, দেখো এই যে এখানে NH, এই NH এর এখানে NH2 এর জায়গায়, এই H2 এর জায়গায় তুমি করবে অ্যাসিটেট গ্রুপ, অর্থাৎ কি CH2COO মাইনাস গ্রুপ করবো। দুটো ছিল তাহলে কি হবে? দুটো CH2COO মাইনাস। এটা হচ্ছে মানে এই অ্যাসিটেট যে গ্রুপটা, টেট্রাঅ্যাসিটেট, অ্যাসিটেট গ্রুপটা CH2COO মাইনাস থেকে একটা H রিপ্লেস হয়ে এই NH সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এটা দেখো এই দিকটাও তাই হবে, এইটা দিকটা তাই হবে। কি হবে? CH2, দুটো H কে রিপ্লেস করো, CH2COO মাইনাস, CH2COO মাইনাস। তাহলে দেখো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট। অ্যাসিটেট গ্রুপটা কটা? একটা, দুটো, তিনটে, চারটে, টেট্রাঅ্যাসিটেট। এটার 6টা ডোনার সাইড কোথায় হচ্ছে দেখাও। এই দেখো এই যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের উপর একটা ডোনার সাইড, এই নাইট্রোজেন যে আছে এই নাইট্রোজেন একটা ডোনার সাইড, এই যে নেগেটিভ চার্জ আছে এই নেগেটিভ একটা ডোনার সাইড, এই নেগেটিভের একটা, এই নেগেটিভের একটা, এই নেগেটিভের, চারটে আর দুটো 6টা। তো ইডিটিএ হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ এর ডোনার সাইড হচ্ছে 6, অর্থাৎ 6টা ডোনার সাইড কিন্তু আছে। সুতরাং ইডিটিএ হেক্সাডেন্টেড লিগ্যান্ডের কথা তুমি মনে রাখবে। আচ্ছা, এবার দেখো এই ধরনের লিগ্যান্ড বাদ দিয়েও আরও কিছু আমাদের ডেন্টিসিটির ভিত্তিতে তাহলে আমরা এখন পর্যন্ত করলাম মনোডেন্টেড লিগ্যান্ড। মনোডেন্টেড লিগ্যান্ড উদাহরণ করেছি জল, অ্যামোনিয়া, Cl-, Br-, F- প্রসম হিসাবে। বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টের উদাহরণ কি করছে? বাইডেন্টের উদাহরণ করছে অক্সালেটো, গ্লাইসিনেটো এবং ইথিলিন ডাইঅ্যামিন। ট্রাইডেন্টেড লিগ্যান্ড করেছি ডাই ইথাইল ট্রাইঅ্যামিন। আর আমরা হেক্সাডেন্টেড লিগ্যান্ড করলাম ইডিটি। এর উদাহরণগুলো একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো আরও কিছু লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডের কথাও আমরা তোমাকে বলবো। লিগ্যান্ডের ডেন্টিসিটির ভিত্তিতে আরও কিছু লিগ্যান্ড আছে, সেটা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট, তাহলে আমাদের পরের যে লিগ্যান্ড সেটা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড এটা কি? এটা কিন্তু অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, অ্যাম্বিডেন্ট কথার অর্থ মানে উভয় মানে দুটো। অ্যাম্ফোতরিক বলে না যে উভমুখী, মানে উভচর। তো অ্যাম্বিডেন্ট, সেই অ্যাম্বি কথার অর্থ উভয়, এরকম টাইপের অ্যাম্বিডেন্ট। অর্থাৎ দেখো এটাতে 2 ডোনার সাইড কিন্তু থাকবে, দুটো ডোনার সাইড থাকবে, কিন্তু অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট মুহূর্তে একটা ডোনার সাইড কিন্তু ব্যবহার করবে। অর্থাৎ এখানে তো একটা যদি উদাহরণ বলি, এই C�BN, এটা হচ্ছে কি? এটা সায়ানাইড আয়ন। তো সায়ানাইড আয়নের এই নেগেটিভ চার্জটা কিন্তু এখানে থাকে, আমি আগে বলেছি নেগেটিভ চার্জটা এখানে থাকে। এইটার লোন পেয়ার আছে, এইটারও লোন পেয়ার আছে। তো সায়ানাইড আয়নে কি করতে পারে? এই যে নেগেটিভ চার্জটা এই দিক থেকেও ডোনেট করতে পারে। দেখো দুটো ডোনার সাইড, C এদিক দিয়েও ডোনেট করতে পারে, এদিক থেকেও ডোনেট করতে পারে।
যদি দুদিক থেকে ডোনেট করতে পারে তাহলে তো বাইডেন্টাল লিগ্যান্ড হয়ে গেল, কারণ টু ডোনার সাইট। কিন্তু এটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, তাহলে স্পেশাল ক্যাটাগরি কেন বলা হচ্ছে? কারণ অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হচ্ছে সেই লিগ্যান্ড, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যখন অ্যাট এ টাইম মানে একটা নির্দিষ্ট মুহূর্তে যার সঙ্গে কোনো যোগ করতে যখন চাইছে এই লিগ্যান্ড, মানে অসংযোগ বন্ধন যখন তৈরি করতে চাইছে, তখন কিন্তু যে কোনো একটা মুখ, যে কোনো একটা ডোনার সাইট সে ব্যবহার করবে, উভয় ডোনার সাইট কিন্তু ব্যবহার করবে না। অর্থাৎ এক্ষেত্রে যদি একটা, যদি এদিকে যদি এখানে যদি সি দ্বারাও ডোনেট হতে পারে, আবার যদি এখান থেকে এন দ্বারাও ডোনেট হতে পারে, এন দ্বারাও ডোনেট হতে পারে, এন এর যে লোন পেয়ার আছে এইটা দ্বারাও ডোনেট হতে পারে। এদেরকে আমরা বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অর্থাৎ এটা টু ডোনার সাইট, এটা টু ডোনার সাইট মানে বাইডেন্টাল লিগ্যান্ড, এটা হচ্ছে টু ডোনার সাইট। কিন্তু বাইডেন্টাল লিগ্যান্ড এক্ষেত্রে বলবো না, কারণ বাইডেন্টাল লিগ্যান্ড এরা কি একই সঙ্গে, মানে এরা কি একই সঙ্গে দুটো ডোনার সাইট ব্যবহার করছে, যেটা ইথিলিন ডাইয়ামিনের ক্ষেত্রে হয়েছিল বা গ্লাইসিনোডায়ানের ক্ষেত্রে হয়েছিল? না, এটা যখন নির্দিষ্ট মুহূর্তে মানে কোনো একটা কারোর সঙ্গে যখন অসহযোগী বন্ধন তৈরি করে যখন কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করবে, তখন কেবলমাত্র এদের একটা ডোনার সাইট ব্যবহার করা হবে, এবং এদের নামটাও তখন আলাদা হয়ে যাবে এবং নামটা স্পেসিফিক হয়ে যাবে। যদি সি দ্বারা যদি ডোনেট করা হয় তখন তাকে আমরা বলবো সায়ানিডো। যদি সি দ্বারা যদি ডোনেট করে তখন তাকে আমরা বলবো এই লিগ্যান্ডের নাম হয়ে যাবে সায়ানিডো, সায়ানিডো, সায়ানাইড, সায়ানাইড, সায়ানাইড আয়ন হিসেবে যখন সায়ানাইড, কিন্তু লিগ্যান্ড হিসাবে নাম হচ্ছে সায়ানিডো, নামটা একটু আলাদা হবে, সায়ানিডো। আর যখন এন হিসাবে যখন ডোনেট হবে তখন তাকে আমরা বলবো আইসোসায়ানিডো, আইসোসায়ানিডো। এন হিসাবে এন দ্বারা যখন ডোনেট করবো তখন তাকে বলবো আমরা আইসোসায়ানিডো, আইসোসায়ানিডো, বা এটা সায়ানাইড আয়নের, সায়ানাইড যদি সি দ্বারা ডোনেট হয় তাহলে সায়ানিডো এই লিগ্যান্ডের নাম হবে, আর যদি এন দ্বারা ডোনেট হয় তাহলে তার নাম হবে আইসোসায়ানিডো। আর আয়ন হিসাবে যদি তুমি বলো তাহলে আয়ন হিসাবে এটা হচ্ছে সায়ানাইড আয়ন। সায়ানাইড আয়ন হচ্ছে একটা বাইডেন্টাল লিগ্যান্ড, কারণ সি দ্বারা ডোনেট হতে পারে, ও দ্বারাও এন দ্বারাও ডোনেট হতে পারে। এটা হচ্ছে সায়ানিডো, আইসোসায়ানিডো। যদি সি দ্বারা ডোনেট হয় তাহলে সায়ানিডো বলবো, আর যদি এন দ্বারা ডোনেট হয় তাহলে আইসোসায়ানিডো বলবো, এবং এদেরকে আমরা বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এরকম অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড আরো কিছু আছে, যেমন নাইট্রো, নাইট্রো মানে কি NO2 মাইনাস, এইটা এরকম রূপ, NO2 মাইনাসের গঠন কিরকম, এইরকম হচ্ছে NO2 মাইনাসের গঠন, এটা হচ্ছে NO2 মাইনাসের গঠন। তো NO2 মাইনাসের গঠনে NO2 মাইনাসের যদি আমি এখানে গঠন খুঁজি NO2 মাইনাসের ক্ষেত্রে, তো এইটাই হচ্ছে গঠন। NO2 মাইনাসের দেখো, NO2 মাইনাসের অসংযোগী বন্ধনটা যদি না দেখো তাহলে এখানে মাইনাস চিহ্ন দাও, NO2 মাইনাস। এবং NO2 মাইনাসে কি হবে দেখো, এই লোন পেয়ারটা এই নাইট্রোজেন সাইড থেকেও ডোনেট করা যেতে পারে, নাইট্রোজেনের সাইড থেকেও ডোনেট করা যেতে পারে, বা এক্ষেত্রে এই অক্সিজেনের সাইড দিয়েও কিন্তু ডোনেটটা হতে পারে, অসংযোগী বন্ধন হতে পারে। যখন নাইট্রোজেনের সাইড দিয়ে যখন ডোনেট হবে, এই নাইট্রাইট যে আয়নটা যখন লিগ্যান্ড হিসেবে কাজ করবে, এবং নাইট্রাইট আয়নটা লিগ্যান্ড হিসেবে কাজ করবে, নাইট্রোজেনের মাধ্যমে ডোনেট হবে, তখন তাকে আমরা বলবো নাইট্রিটো, নাইট্রিটো বা নাইট্রিটো এন। তখন তাকে আমরা বলবো নাইট্রিটো বা নাইট্রিটো এন, এটাও বলতে পারি যে নাইট্রিটো বা নাইট্রিটো এন। নাইট্রিটো এখানে আমরা বলতে পারি, এটাকে বলতে পারি নাইট্রিটো, 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 যেহেতু এন দ্বারা ডোনেট হচ্ছে এখানে আমরা বলবো নাইট্রিটো এন। আর এইখানে নাইট্রাইট আয়নটাকে যখন লিগ্যান্ড হিসেবে আচরণ করবো তখন এটার নাম হবে নাইট্রিটো, 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 কিন্তু এ হবে এর নাম কি হবে নাইট্রিটো ও দ্বারা ডোনেট করছে বলে, বুঝতে পারলে? স্পেসিফিক নাম তার থাকবে, দুটো লিগ্যান্ড যখন যে সাইড দিয়ে ডোনেট হবে তার নামটা থাকবে, এটা হচ্ছে নাইট্রিটো এন আর এটা হচ্ছে নাইট্রিটো ও, এই স্পেসিফিক নামটা কিন্তু থাকবে। তো এটা বুঝলে এটা হচ্ছে তোমার একটা তোমার হচ্ছে কি বলবো, এটা হচ্ছে তোমার একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এরকম দেখো, এরকম আরো হতে পারে এসসিএন হতে পারে, এসসিএন, এটা এসসিএন মাইনাস হতে পারে। এই এসসিএন এ দেখো দুটো ডোনার সাইড থাকে, এসসিএন এ দুটো ডোনার সাইড থাকে, এবং এসসিএন এ কি হতে পারে, এসসিএন এর ক্ষেত্রে দুটো ডোনার সাইড থাকে, এবং তুমি দেখো এটার ক্ষেত্রে একটা এস দিয়ে ডোনেট হতে পারে, আর এন দিয়েও ডোনেট হতে পারে। এস দিয়ে যখন ডোনেট হবে তখন তার নাম হবে সায়ানাইড, এই সায়ানাইড বলছি, এর নাম হবে এটার আয়নটা হচ্ছে সালফোসায়ানাইড আয়ন। এবং যখন এখানে এস দিয়ে যখন ডোনেট হবে তখন
এস দিয়ে যখন ডোনেট হবে তখন তার নাম হবে থায়াসায়ানেটো। যখন এস দিয়ে যখন ডোনেট হবে তখন তার নাম হবে থায়াসায়ানেটো। আর যখন এন দ্বারা যখন ডোনেট হবে তখন তার নাম হবে, সেই লিগ্যান্ডের নাম হবে আইসোথায়াসায়ানেটো। অর্থাৎ এটা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এসসিএন মাইনাস অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, এসসিএন মাইনাস হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। যখন এস দ্বারা ডোনেট হবে তখন কি নাম বললাম? থায়াসায়ানেটো। আর যখন এন দ্বারা ডোনেট হবে তখন তার নাম হচ্ছে আইসোথায়াসায়ানেটো। এটা ভালো করে করবে, এটা ভালো করে করো। সুতরাং অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডটা আমরা করে ফেলতে পারলাম, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আচ্ছা, এবার দেখো আরেকটা লিগ্যান্ডের উদাহরণ আমরা করবো, সেটা হচ্ছে ফ্লেক্সিডেন্ট লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, ফ্লেক্সিডেন্টেড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বুঝতে পারলে যখন টু ডোনার সাইট বাট অ্যাট এ টাইম the ligand has used his one donor site only। যখন একটা পার্টিকুলার টাইমে সে কিন্তু একটা যোগের সময় যখন বিক্রিয়া করবে তখন একটা ডোনার সাইটই ব্যবহার করবে এবং তার নাম উল্লেখ করতে হবে। এবার আমরা পরের যে লিগ্যান্ডটা করবো সেটা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। তো এই ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, এইটা কি ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড? ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের একটা উদাহরণ বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো সালফেট বা সালফেট মানে কি SO4 2- আয়ন। এটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে। এস এর গঠনটা কি? ও ডবল বন্ড, এখানে O-, এখানে O-। এটা হচ্ছে সালফেট আয়নের গঠন। তো সালফেট আয়নের গঠন এরা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করবে, কারণ দেখো কোনো সময় এরা দুটো ডোনার সাইটটাকে ব্যবহার করবে, তখন এরা কিন্তু বাইডেন্টাল লিগ্যান্ড হিসেবে কাজ করবে। অর্থাৎ তারা এই SO4 2- এই দুটো ডোনার সাইটই কোনো সময় ব্যবহার করবে। তখন তারা দুটো ডোনার সাইট যদি ব্যবহার করছে তাহলে বাইডেন্টাল লিগ্যান্ড হিসেবে কাজ করবে। আবার কোনো সময় SO4 2- দেখো এখানে SO4 2- এর স্ট্রাকচার হচ্ছে এইরকম। কোনো সময় দেখা যাবে যখন একটা ডোনার সাইট ব্যবহার করছে, তখন তারা মনোডেন্টাল লিগ্যান্ড হিসেবে কাজ করছে। যদি দুটো ডোনার সাইট থাকে, সালফেট আয়নে দুটো ডোনার সাইট, এই ও দিয়ে ডোনেট করতে পারে, ও দিয়ে ডোনেট করতে পারে, দুটো ও দিয়ে ডোনেট করতে পারে। যদি দুটো ডোনার সাইট হিসেবে ব্যবহার করে তাহলে বাইডেন্টাল লিগ্যান্ড হিসেবে আচরণ করছে। আবার কোনো সময় দেখা যায় তখন সে একটা ডোনার সাইটটা ব্যবহার করছে। একটা ডোনার সাইট যখন ব্যবহার করছে তখন তাকে আমরা মনোডেন্টাল লিগ্যান্ড বলবো। অর্থাৎ ফ্লেক্সিডেন্টাল লিগ্যান্ড হচ্ছে কোন একটা লিগ্যান্ড যখন বাইডেন্টাল রূপে আচরণ করতে পারে আবার মনোডেন্টাল রূপে আচরণ করতে পারে, তখন তাকে আমরা বলবো ফ্লেক্সিডেন্টাল লিগ্যান্ড। বুঝতে পারলে? এবং নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের সঙ্গে পার্থক্য আছে। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডে অ্যাট এ টাইম দুটো ডোনার সাইট, এটারও দুটো ডোনার সাইট প্রথম অবস্থায়, কিন্তু দুটো ডোনার সাইটের মধ্যে অ্যাট এ টাইম সে কিন্তু একটা ডোনার সাইট ব্যবহার করছে। আর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমরা কম্পারিজন কেন বলি? সেক্ষেত্রে দুটো ডোনার সাইট, কিন্তু অ্যাট এ টাইম সে দুটো ডোনার সাইটও ব্যবহার করতে পারে আবার একটা ডোনার সাইটও ব্যবহার করতে পারে। এবং দুটো ডোনার সাইট ব্যবহার করছে তখন তাকে আমরা বলবো বাইডেন্টাল লিগ্যান্ড। যখন একটা ডোনার সাইট ব্যবহার করছে তখন তাকে আমরা বলবো মনোডেন্টাল লিগ্যান্ড। সেই জন্য এটাকে বলবো ফ্লেক্সিডেন্টাল লিগ্যান্ড। অর্থাৎ এটা ফ্লেক্সিবল, এদের লিগ্যান্ডের ফ্লেক্সিবিলিটি আছে। যেমন ধরো কার্বনেটের সঙ্গে কি CO3 2-। আর একটা উদাহরণ বলছি, কার্বনেটের স্ট্রাকচার কি? C ডবল বন্ড O, এখানে O, এখানে O। এই দেখো, এই হচ্ছে কার্বনেটের স্ট্রাকচার, কার্বনেট আয়নের স্ট্রাকচার হচ্ছে এইটা। এটাও ফ্লেক্সিডেন্টাল লিগ্যান্ড, কারণ এটা যখন দুটো অ্যাট এ টাইম দুটো ডোনার সাইটই ব্যবহার করতে পারে, তখন বাইডেন্টাল লিগ্যান্ড হিসেবে আচরণ করবে। আবার অ্যাট এ টাইম আবার অন্য সময় কিন্তু সিঙ্গেল ডোনার সাইট, এই সিঙ্গেল ডোনার সাইট, অর্থাৎ তার ইচ্ছা হলো এই ডোনার সাইটটা ব্যবহার করবে, তখন এটা কিন্তু মনোডেন্টাল লিগ্যান্ড হিসেবে আচরণ করবে। অর্থাৎ এই CO3 কার্বনেট আয়ন এবং সালফেট আয়ন এরা কিন্তু ফ্লেক্সিডেন্টাল লিগ্যান্ড, অর্থাৎ এরা কিন্তু ফ্লেক্সিবল, এদের ডেন্টিসিটি এরা কিন্তু ফ্লেক্সিবল। এটা করবে। এরপর দেখো চিলেটিং লিগ্যান্ড। তো চিলেটিং লিগ্যান্ড কি? এরপর যেটা আমরা করবো সেটা হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। এরপর যেটা আচরণ করবো সেটা হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। তো চিলেটিং লিগ্যান্ডটা কি? চিলেটিং লিগ্যান্ড হচ্ছে ধরো কোনো বাইডেন্টাল লিগ্যান্ড আছে, ধরো ইথিলিন ডায়ামিন, এই বাইডেন্টাল লিগ্যান্ড আমি বারবার ধরে ব্যবহার করছি ইথিলিন ডায়ামিনের নাম। এই ইথিলিন ডায়ামিন তো বাইডেন্টাল লিগ্যান্ড। এইটা যদি কোনো মেটালের সঙ্গে যদি কোনো বন্ধন তৈরি করে, এবং মেটালটা এইখানে আছে, এই মেটালের সঙ্গে তো এটা টু ডোনার সাইড বাইডেন্টাল লিগ্যান্ড বলে, টু ডোনার সাইড ইথিলিন ডায়ামিন বলেছো। তো ইথিলিন ডায়ামিন যদি কোনো মেটালের সঙ্গে যখন বন্ধন তৈরি করবে, অসংযোজী বন্ধন, তখন যদি একটা রিং ফর্মেশন হয়, অর্থাৎ একটা বলয়াকার যদি একটা কম্পাউন্ড তৈরি হয়, এটার ক্ষেত্রে বলয়াকার কম্পাউন্ড তৈরি হবে, কারণ এখান থেকে এরকম ডোনেট করছে দেখো,
আর এক্ষেত্রে এরকম রোটেট করছে, দেখো একটা টোটাল রিং ফর্মেশন হয়ে গেছে। এই যখন এই বাইডেন্টেড লিগ্যান্ড যখন এরকম রিং ফর্মেশন করে যৌগ গঠন করবে, তখন সেই বাইডেন্টেড লিগ্যান্ডটাকে আমরা বলতে পারি চিলেটিং লিগ্যান্ড। এবং এই চিলেটিং লিগ্যান্ড তোমরা পড়েছো, চিলেট কমপ্লেক্স পড়েছো, ক্লাস 11-এর পি ব্লকে পড়েছিলে। তো চিলেট কম্পাউন্ড যখন তৈরি হবে, এর স্থায়িত্ব যেহেতু এরা একটা ঘেরা জায়গার মধ্যে অবস্থান করছে, একটা আবদ্ধভাবে আছে, এই চিলেট যে জটিল যৌগ, চিলেট আকারে যে জটিল যৌগ থাকবে, এই চিলেট আকারে জটিল যৌগ যখন থাকবে তার স্থায়িত্ব কিন্তু খুব বেশি হবে, কারণ এটা একটা জটিল, কারণ এটা একটা রিং ফর্মেশনে আছে। আর যে এই চিলেট যৌগটা তৈরি করতে পারছে, এই যৌগটা যেটা তৈরি তাকে বলে চিলেট যৌগ, আর যে লিগ্যান্ডটা তৈরি করছে তাকে বলবো না চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড হচ্ছে একটি বাইডেন্টেড বা পলিডেন্টেড, পলিডেন্টেড মানে বাইডেন্টেডও একটা বাইডেন্টেড বা তার থেকেও বেশি তার ডোনার সাইট আছে। কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে দুই বা ততোধিক দাতা পরমাণুর মাধ্যমে সংযুক্ত হয়ে যদি বলয়াকার পরমাণু শৃঙ্খলের সৃষ্টি করলে সেই লিগ্যান্ডকে চিলেটিং লিগ্যান্ড বলে, এবং এইভাবে উৎপন্ন জটিল যৌগে চিলেট যৌগ বলে। তো চিলেটিং লিগ্যান্ডের একটা উদাহরণ বললাম ইথিলিন ডাইঅ্যামিন, এবং বাইডেন্টেড লিগ্যান্ডগুলো মূলত চিলেটিং লিগ্যান্ড হিসেবেই কাজ করে, যেমন গ্লাইসিনেটো, বাইডেন্টেড লিগ্যান্ড বলছে গ্লাইসিনেটো বা অক্সালেটোর কথা বলেছি, বা ডাইমিথাইল গ্লাইঅক্সিন পরে পড়বে, ডাইমিথাইল ডিএমজি। তো ডিএমজি তোমার নতুন একটা নাম বলছি, ডিএমজি ডাইমিথাইল গ্লাইঅক্সিন। তো ডাইমিথাইল গ্লাইঅক্সিনও কিন্তু আমরা চিলেটিং লিগ্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। ইথিলিন ডাইঅ্যামিন ব্যবহার করতে পারি, যেগুলো বাইডেন্টেড লিগ্যান্ড রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং ডাইমিথাইল গ্লাইঅক্সিনটা কোথায় ব্যবহার করা তোমরা প্র্যাকটিক্যালে করেছিলে, প্র্যাকটিক্যালে করেও থাকবে, যে নিকেলের শনাক্তকরণে এই ডিএমজিটা ব্যবহার করা, ডাইমিথাইল গ্লাইঅক্সিন, এবং সেখানে একটা চিলেট ফর্মেশন কিন্তু হয় যে যৌগটা তৈরি, এবং তার একটা বিশেষ কালার আছে, এবং সেখান থেকে আমরা নিকেলটাকে আমরা ধরতে পারি। সুতরাং চিলেটিং লিগ্যান্ড হচ্ছে সেই লিগ্যান্ড যারা হচ্ছে চিলেট যৌগ গঠন করবে, এবং এটা মূলত বাইডেন্টেড লিগ্যান্ড। এবং চিলেট যৌগ মানে কি, যেখানে যৌগটা ওই চিলেটিং লিগ্যান্ড এবং ধাতব পরমাণু পরস্পর কিন্তু একটা বলয়াকার একটা শৃঙ্খল অবস্থায় আছে, সেটা হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। ঠিক আছে, এটা ভালো করে করবে। চিলেটিং লিগ্যান্ডের স্থায়িত্ব কিন্তু খুব বেশি হয়। তো এইটা হচ্ছে ডেন্টিসিটির ভিত্তিতে আমরা এতগুলো ভাগ করলাম, মনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড। তারপরে করেছি অ্যাম্বিডেন্ট, ফ্লেক্সিডেন্টেড এবং চিলেটিং লিগ্যান্ড। আরও দু ধরনের লিগ্যান্ড আছে, আরেকটা ভাগ আছে, সেই ভাগটা একটু বলে দিই। একটা হচ্ছে প্রথাগত লিগ্যান্ড, এটা হচ্ছে দ্বিতীয় নম্বরটা আমরা করব। দ্বিতীয় নম্বর যে ভাগটা করবো সেটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে সিএম এর সঙ্গে বন্ধনের প্রকৃতি অনুসারে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে লিগ্যান্ড কিরকম বন্ধন করছে তার প্রকৃতি অনুযায়ী কিন্তু আমরা আরও কিন্তু আমি একটা তৈরি করতে পারি, সিএম এর সঙ্গে মানে আরেকটা ভাগ তৈরি করতে পারি। এবং এদেরকে আমরা দু ধরনের বলবো, প্রথাগত লিগ্যান্ড। এই সিএম এর সঙ্গে বন্ধনের ভিত্তিতে আমরা প্রকৃতি অনুযায়ী আমরা দুভাগে ভাগ করতে পারবো, প্রথাগত লিগ্যান্ড, আর একটা করবো আমরা প্রথা বহির্ভূত লিগ্যান্ড, ক্লাসিক্যাল লিগ্যান্ড এবং প্রথা বহির্ভূত লিগ্যান্ড। দেখো এটা একদম খুব সোজা হবে, একদমই সোজা, এক্ষুনি হয়ে যাবে। প্রথাগত লিগ্যান্ড বলতে কি বোঝায়? প্রথাগত লিগ্যান্ড বলতে যখন আমরা নর্মাল অবস্থাতে যে লিগ্যান্ডগুলো, যে যৌগগুলো তৈরি হয়, অর্থাৎ ধরো F- এই Cl-, এরা যখন অসমযোজী বন্ধন তৈরি করে কোনো ধাতব পরমাণুর সঙ্গে, কোনো সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, তখন যে অসমযোজী বন্ধন তৈরি হয়, অসমযোজী বন্ধন যখন তৈরি হচ্ছে সেরকমভাবে, সেটাকেই আমরা বলি প্রথাগত লিগ্যান্ড। মানে একদম ক্লাসিক্যাল হতো, যখন এটা আমরা যেটা পড়ে এসছি এতক্ষণ, সেগুলো সব লিগ্যান্ডই হচ্ছে প্রথাগত লিগ্যান্ড। ক্লাসিক্যাল ওয়েতে তারা জাস্ট ওই আসবে, এসে তার ইলেকট্রন জোড়কে সেন্ট্রাল মেটাল অ্যাটমের দিকে ঠেলে দেবে এবং একটা অসমযোজী বন্ধন তৈরি করবে, এবং সেটাই হচ্ছে প্রথাগত লিগ্যান্ড। আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সব প্রথাগত লিগ্যান্ডের উদাহরণ করেছি। কিন্তু কোনো সময় এটাও হবে, কোনো সময় তারপর এরকম হয়, যেমন ইথিলিনের ক্ষেত্রে ইথিলিন সংকেত কি, CH2 ডবল বন্ড CH2। তো এর তো কোনো লোন পেয়ার নেই, প্রথাগত লিগ্যান্ডে সবসময় লোন পেয়ার দ্বারা অসমযোজী বন্ধন তৈরি হয়। লোন পেয়ার যদি মানে লিগ্যান্ডে লোন পেয়ার থাকলে তারা অসমযোজী বন্ধন তৈরি করতে পারে। কিন্তু প্রথা বহির্ভূত লিগ্যান্ড
প্রথা বহির্ভূত লিগ্যান্ডে একটা ইথিলিন, এই যে ইথিলিনটা লিখেছি, এর তো কোনো লোন পেয়ার নেই, কোথাও লোন পেয়ার নেই, লোন পেয়ার তো নেই। তাহলে লোন পেয়ার যদি না থাকে তাহলে এরাও কিন্তু লিগ্যান্ড হিসেবে আচরণ করতে পারে। কি হিসেবে লিগ্যান্ড হিসেবে আচরণ করতে পারে এবং কিভাবে? এইখানে দেখো, এই যে একটা সিগমা, এই দুটো যদি বন্ধন থাকে, একটা সিগমা একটা পাই। আমরা জানি পাই বন্ধনটা খুব দুর্বল হয়, পাই বন্ধনে দুটো ইলেকট্রন জোড় থাকে, মানে দুটো ইলেকট্রন জোড় বলতে একটা ইলেকট্রন জোড় এবং দুটো ইলেকট্রন থাকে পাই বন্ধনে। তাহলে এইখানে এই পাই বন্ধনটা খুলেও, পাই বন্ধনে যদি লুজলি বন্ড, এই পাই বন্ধনটা খুলেও অন্য কোনো সেন্ট্রাল মেটাল অ্যাটমকে কিন্তু এখানে পাই বন্ধনের মাধ্যমেও কিন্তু একটা বন্ধন কিন্তু তৈরি করতে পারে। এবং পাই বন্ধনের মাধ্যমে যখন তৈরি হবে তখন তাকে আমরা বলবো প্রথা বহির্ভূত লিগ্যান্ড, অর্থাৎ নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। যখন লোন পেয়ারের মাধ্যমে যখন তৈরি হবে, মানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যখন বন্ধন তৈরি হবে, লোন পেয়ারের মাধ্যমে অসংযোজী বন্ধন যখন তৈরি হবে, তখন তাকে আমরা বলবো প্রথাগত লিগ্যান্ড, অর্থাৎ ট্র্যাডিশনাল লিগ্যান্ড, যেটা আমরা এতক্ষণ পড়ে এসেছি। আর প্রথা বহির্ভূত লিগ্যান্ডের ক্ষেত্রে মনে রাখবে, যেখানে ডবল বন্ডেড অ্যাটম থাকবে, ডবল বন্ডেড কোনো মলিকুল থাকবে, দ্বিবন্ধনযুক্ত মলিকুল, দ্বিবন্ধনযুক্ত অণু থাকবে, তাদের মধ্যে দ্বৈবন্ধনের মধ্যে একটা পাই বন্ধন থাকবে। সেই পাই বন্ধনটা লুজলি বন্ডেড ইলেকট্রন থাকে সেখানে, সেই পাই বন্ধনের ইলেকট্রন কিন্তু অন্য সেন্ট্রাল মেটাল অ্যাটমকে দান করতে পারবে এবং সেক্ষেত্রে পাই বন্ধন ইলেকট্রন জোট ব্যবহার করা হবে এবং এটা প্রথা বহির্ভূত লিগ্যান্ড হিসেবে, এটা C2H4 বা ইথিলিন, এটা প্রথা বহির্ভূত লিগ্যান্ড হিসেবে কাজ করবে। এটা ভালো করে করবে। এবং যেখানে এই ডবল বন্ড থাকবে তারা প্রথা বহির্ভূত লিগ্যান্ড হিসেবে কাজ করবে। এবং এই প্রথা বহির্ভূত লিগ্যান্ড হিসেবে লিগ্যান্ড যেখানে থাকবে সেখান দ্বারা, অর্থাৎ পাই বন্ধন যেখানে গঠিত হবে, তার একটা তো যৌগ গঠিত হবে, সেই যৌগের একটা নাম মনে রাখবে। এই যৌগের নাম হচ্ছে, যে প্রথা বহির্ভূত লিগ্যান্ড সমন্বিত প্রথা বহির্ভূত লিগ্যান্ড আছে এমন একটা যৌগের নাম, সেটা হচ্ছে জাইসের লবণ। জাইসের লবণ, এটা হচ্ছে প্রথা বহির্ভূত লিগ্যান্ড হিসেবে কাজ করবে। জাইসের লবণ, এটা প্রথা বহির্ভূত লিগ্যান্ড হিসেবে, প্রথা বহির্ভূত লিগ্যান্ড সমন্বিত একটা যৌগ, সেটা হচ্ছে জাইসের লবণ হিসাবে এটা কাজ করবে। এটা ভালো করে মনে রাখবে, প্রথা বহির্ভূত লিগ্যান্ড হিসেবে জাইসের লবণ হিসেবে কাজ করবে। তাহলে দেখো, আমরা কিন্তু এই লিগ্যান্ডের শ্রেণী বিভাগ কিন্তু আমরা করলাম। লিগ্যান্ডের শ্রেণী বিভাগ, লিগ্যান্ড কত প্রকার, কি বৃত্তান্ত, সেটা আমরা করলাম। আর একটা লিগ্যান্ড আছে পাই অ্যাসিড লিগ্যান্ড। পাই অ্যাসিড লিগ্যান্ড আছে, তোমাদের বইতেও দেখবে পাই অ্যাসিড লিগ্যান্ড আছে। পাই অ্যাসিড লিগ্যান্ডে কি হয়? পাই অ্যাসিড লিগ্যান্ডে কি হয়? পাই অ্যাসিড লিগ্যান্ডে ধরো এখানে কি হয়, ধরো একটা মেটালের লিগ্যান্ড থাকলে, লিগ্যান্ড তো মেটালের দিকে বন্ধন তৈরি করে। আর এক্ষেত্রে কি হয়, পাই অ্যাসিড লিগ্যান্ডে মেটালেরও যদি একটা ইলেকট্রন জোড় থাকে, সেই মেটালের ইলেকট্রন জোড়টাকেও লিগ্যান্ডের দিকে কিন্তু ঠেলে দিতে পারে। অর্থাৎ এখানে মেটালের যদি ইলেকট্রন জোড় থাকে, মেটাল যদি লিগ্যান্ডের দিকে তার ইলেকট্রন জোড়টাকে ঠেলে দেয়, তাহলে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে, তাকে আমরা বলবো পাই অ্যাসিড লিগ্যান্ড। এই প্রকার লিগ্যান্ডগুলি, পাই অ্যাসিড লিগ্যান্ড, এই প্রকার লিগ্যান্ডগুলি একদিকে কেন্দ্রীয় ধাতব পরমাণুকে ইলেকট্রন জোড় দাঁড় করে, এটা হচ্ছে একটা নর্মাল, কেন্দ্রীয় ধাতব পরমাণুকে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ইলেকট্রন জোড় দাঁড় করছে। আবার এখান থেকে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে যখন দান করছে, তখন কিন্তু সিগমা বন্ধন গঠিত হচ্ছে। এই লিগ্যান্ডটা যখন সেন্ট্রাল মেটাল অ্যাটমকে তার যে বন্ধন জোড়টা দান করছে, তখন কিন্তু সিগমা বন্ধন গঠিত হচ্ছে। এবং তার পরবর্তীকালে অপরদিকে ওই ধাতব পরমাণু থেকে যখন লিগ্যান্ডের দিকে আরেকটা লিগ্যান্ডে থেকে ধাতব পরমাণু থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে, এই লিগ্যান্ড একটা পাই বন্ধনের মাধ্যমে কিন্তু একটা সুস্থিতি কিন্তু লাভ করতে পারে। এবং এইটা যে লিগ্যান্ড থেকে মেটাল যখন হচ্ছে, তখন একটা সিগমা বন্ধন, যেটা আমরা পড়েছি। আর মেটাল থেকে যখন লিগ্যান্ডে যাচ্ছে, তখন কিন্তু পাই বন্ধন সৃষ্টি হচ্ছে। এবং এইটার একটা বড় উদাহরণ হচ্ছে কার্বন মনোক্সাইড, CO, কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইডে কিন্তু এই বন্ধনটা কিন্তু হয়। কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার যদি করে থাকো তাহলে বুঝতে পারবে, কার্বন মনোক্সাইডের স্ট্রাকচারে কিন্তু এই CO কিন্তু কি হয়, একটা লিগ্যান্ড থেকে মেটালের দিকে ট্রান্সফার হবে। এবং CO যখন অন্য কারো মেটালের সঙ্গে যুক্ত হবে, তখন C থেকে, দেখো CO যদি অন্য কোনো, ধরো CO একটা অন্য কোনো মেটালের সঙ্গে যখন যুক্ত, তখন CO থেকে মেটালের দিকে একটা ট্রান্সফার হবে ইলেকট্রন জোড়ে। এবং সেই ইলেকট্রন জোড়ে যদি ট্রান্সফার হয়, তাহলে সেখানে সিগমা বন্ধন গঠিত হবে। এবং এই মেটাল থেকে
যখন আবার সিওর দিকেও কিন্তু একটা ইলেকট্রন জোড় আসতে পারে, এবং সেই ইলেকট্রন জোড় যদি আসে তখন কিন্তু ওখানে পাই বন্ধন গঠিত হবে। এবং যে লিগ্যান্ড এরকম ঘটনাটা দেখাবে তাকে আমরা বলি পাই অ্যাসিড লিগ্যান্ড, এবং সিও হচ্ছে একটা পাই অ্যাসিড লিগ্যান্ড। এই একটা এক্সেপশনাল কেস, এটা এক্সেপশনাল কেস, এবং এই এফেক্টটাকে বলে সাইনার্জিক এফেক্ট। কোনো কোশ্চেন পড়ে না এর মধ্যে, জাস্ট আমি তোমাকে বললাম এটা একটা এক্সেপশনাল কেস হিসেবে বিবেচনা হয়। তাহলে আজকে লিগ্যান্ডের ডেন্সিটি নিয়ে ডিটেলস আলোচনা করলাম, লিগ্যান্ড ডেন্সিটি কি, লিগ্যান্ড ডেন্সিটি কয় প্রকার, সবগুলো নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা ভালো করে পড়বে, এবং নিশ্চয়ই তোমাদের এখানে নোটগুলো ভালো করে পড়ে নেবে, এবং নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটা। জাস্ট কনসেপ্টটা একটু খেয়াল রাখবে, কোনটা বাইডেন্টেড, কোনটা ট্রাইডেন্টেড, কোনটা মোনোডেন্টেড, কোনটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, কোনটা ফ্লেক্সিডেন্টেড, কোনটা চিলেটিং, প্রত্যেকটা উদাহরণ মনে থাকবে, তোমাদের চোখের সামনে এটা ভাসবে, তাহলেই হবে। এখানে জাস্ট উদাহরণগুলো চাই, তোমরা এটা ভালো করে করো। এর পরের দিন আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নাম আলোচনা করব এবং এফেক্টিভ অ্যাটমিক নাম্বার আলোচনা করব। আজকে এই পর্যন্ত, এরপর আমরা নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।